কোয়ান্টাম সংখ্যা কি বা একটা সংখ্যা কখন কোয়ান্টায়ন ঘটে সেই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি প্রথমে একটু ভিন্নভাবে শুরু করতে চাচ্ছি। আমি কোয়ান্টাম সংখ্যা পড়াবো, একটু পরে পড়াবো। তার আগে একটা সংখ্যাকে কেন কোয়ান্টাম সংখ্যা বলা হয় বা কোন সংখ্যাগুলো কোয়ান্টাম সংখ্যা, এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা এখানে একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছ। এই সংখ্যা রেখায় মনে করা যাক এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি অসীম পর্যন্ত আছে। এর পাশে যথারীতি -1 বা -2, -3 এই কথাগুলো বলা যায়। এটা -ইনফিনিটি। একটা বিষয় হচ্ছে যে এই যে আমরা সংখ্যা রেখাটা যে দেখতেছি, আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে কতগুলো বিষয় দেখতে পারবো। যেমন 0 এবং 1-এর মাঝে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 0.5। আবার 0 ও 0.5 এর মধ্যে আরো কিছু সংখ্যা আছে, যেমন 0.1 আছে, 0.2 আছে, 0.3 আছে, 0.4 আছে, তারপরে 0.5। আবার যদি আমরা 0.1 এর মাঝে যদি কিছু সংখ্যা চিন্তা করি তাহলে আমরা এইভাবে বলতে পারবো যে 0.01, 0.02, 0.03, 0.04, 0.05, 0.06, 0.07, 0.08, 0.09, 0.1। তাহলে কি দাঁড়ালো? তাহলে এখন আমরা কি বলতে পারবো 0 এবং 1-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? এখানে মোট কতগুলো সংখ্যা আছে কেউ কি বলতে পারবে? জি না স্যার, অনেক আছে। অসীম সংখ্যক আছে, তাই না? আসলে কিন্তু তাই। জি স্যার। এই 0 এবং 1 এর মাঝে তো অসীম সংখ্যা আছে। কেন এরকম হইতে পারতো না? 0.1 এর মধ্যে আবার এরকমও থাকতে পারতো 0.001, 0.002 ইত্যাদি ইত্যাদি। মানে লিখলে লেখা শেষ হবে না কখনোই। এখন তাহলে আমরা একটা কথা বলতে পারি, প্রত্যেকটা ঘরের মধ্যে তথা আমরা 0 থেকে অসীম পর্যন্ত যদি চিন্তা করি তাহলে আমাদের সংখ্যাগুলো কতগুলো সংখ্যা হবে? অসীম সংখ্যক সংখ্যা থাকবে। তাহলে 0 থেকে 10 পর্যন্ত অসীম সংখ্যক সংখ্যা বিদ্যমান। মূলত আমরা 0 থেকে 1 এর মধ্যে আমরা অসীম সংখ্যক সংখ্যা দেখতেছি। আরো তো 0.10 আছে, আবার ইনফিনিটি তো আছেই। এই যে অসীম সংখ্যক সংখ্যা যে বিদ্যমান, আমরা যদি এখানে দুইটা শর্ত চাপাই দেই। শর্ত 1, যে একটা ন্যূনতম সংখ্যা থাকবে, একটি ন্যূনতম সংখ্যা থাকবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর শর্ত 2, ওই সংখ্যাটির মানে এই ন্যূনতম সংখ্যাটির ওই সংখ্যাটির সরল গুণিতক হবে, গুণিতক। তখন এই দুইটা শর্ত যদি পালন করে তখন যে সংখ্যাগুলো পাওয়া যাবে, এভাবে প্রাপ্ত সংখ্যাগুলোকে বলা হবে কোয়ান্টাম সংখ্যা। QUANTUM, কোয়ান্টাম। এটা হচ্ছে সিঙ্গুলার, SNG, সিঙ্গুলার। আর এর প্লুরালটা হচ্ছে কোয়ান্টা, CUANTA, কোয়ান্টা। এটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে আমাদের ন্যূনতম সংখ্যাটা হচ্ছে 1। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে তাহলে এই 1-এর সরল গুণিতক হবে। তাহলে কি রকম হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, ইত্যাদি ইত্যাদি অসীম পর্যন্ত। এই সংখ্যাগুলোই হচ্ছে তখন আমাদের কিন্তু কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, অর্থাৎ আমরা যে নামতাগুলো যে পড়ি, নামতাগুলো কিন্তু আসলে কিন্তু এক প্রকার কিন্তু কোয়ান্টাম সংখ্যা। সেটা কেমন? মনে করো যে আমি 5-এর ঘরের নামতা পড়বো, তাহলে আমাদের ন্যূনতম সংখ্যাটা কত হবে তখন? 5। এটা হচ্ছে মিনিমাম সংখ্যাটা হচ্ছে 5। আর এই সরল গুণিতকগুলো কি হবে? 5 হবে, 10 হবে, 15 হবে, 20 হবে, ডট ডট ইত্যাদি ইত্যাদি, মানে অসীম পর্যন্ত হবে। তাহলে এই যে এইটাকে বলা হচ্ছে 5-এর কোয়ান্টাম। একইভাবে যদি আমাদের কোয়ান্টাম ন্যূনতম মানটা যদি 5 হতো, তাহলে আমরা 5-কে কোয়ান্টাম সংখ্যা বলতে পারতাম, 10-কে বলতে পারতাম, কিন্তু 5 এবং 10-এর মাঝে যে সংখ্যা আছে এগুলোকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলতে পারতাম। যেমন ছোট্ট আর একটা উদাহরণ দেই। মনে করা যাক যে তুমি ডিম কিনতে গেছো। তো বাজারে ডিম কিনতে গেছো, তুমি যে বলতে পারবে না যে আমাকে 2.5টা ডিম দেন। 2.5টা ডিম বলার কোনো স্কোপ নাই, কারণ ডিম কখনো ভগ্নাংশ বা ভেঙে বিক্রি করা হয় না। ডিম হয় একটা বিক্রি করা হয়, না হয় 2টা বিক্রি করা হয়, না হয় 3টে, না হয় 4টা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে ডিমের যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু হচ্ছে একটা কোয়ান্টাম সংখ্যা। তারপর যেমন ইলেকট্রনের কোয়ান্টায়ন, ইলেকট্রন 1টা হতে পারে, ইলেকট্রন 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে, কিন্তু কখনো ইলেকট্রন 1.5টা হবে না, 2.5টা হবে না, বা 7.5টা হবে না, এরকম হবে না। তাহলে কোয়ান্টাম সংখ্যা বলতে সেই সংখ্যাগুলোকে বোঝায় যে সংখ্যাগুলোর মধ্যে একটা ন্যূনতম মান থাকে এবং অবশিষ্ট মানগুলো ওই ন্যূনতম মানটার সরল গুণিতক হয়।
আর এই কোয়ান্টাম সংখ্যার ন্যূনতম যে মানটা থাকে এই ন্যূনতম মানটাকেই বলা হচ্ছে কোয়ান্টাম। কোয়ান্টাম। তো এই যে যখন কোয়ান্টাম সংখ্যা হয় তখন কিন্তু সংখ্যাগুলো কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, নিরবিচ্ছিন্ন আর থাকে না। এইখানে যেমন আমি বলছিলাম যে 0 থেকে 1-এর মধ্যে অসীম সংখ্যক সংখ্যা আছে, সবগুলো সংখ্যাকে যদি এখানে যদি স্থাপন করতাম, এখানে একটা দিতাম, এখানে একটা দিতাম, এখানে একটা দিতাম, এখানে দিয়ে যদি দিতাম, তাহলে একটা তোমার অবিচ্ছিন্ন একটা সংখ্যা একটা পেতাম, 0 থেকে 1-এর মধ্যে একটা টানা একটা দাগ পেতাম। কিন্তু যখন কোয়ান্টাইজড যখন করলাম তখন মান কিন্তু আর একটানা থাকলো না, তখন কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হলো, মানে তোমার ডিসক্রিট কতগুলো মান পাওয়া গেল। যেমন মনে করো যে যদি আমি চিন্তা করি তাহলে 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 1 এবং 2 এর মাঝে যে সংখ্যা আছে এগুলোকে আমি বাদ দিয়ে দিছি, 2 এবং 3 এর মাঝে যে সংখ্যা আছে সেগুলোকে বাদ দিয়ে দিছি, শুধু 1, 2, 3 পাইছি। তাহলে আমরা বলতে পারি যখন কোয়ান্টাম সংখ্যা হয় তখন বিচ্ছিন্ন হয়। তাহলে কোয়ান্টাম, কোয়ান্টাম মানে হচ্ছে ডিসকন্টিনিউটি বা ডিসক্রিট, ডিসক্রিট ডিসক্রিট কতগুলো সংখ্যা। আর কোয়ান্টাম সংখ্যা যদি না হয় তাহলে নিরবিচ্ছিন্নতা বা কন্টিনিউয়াস কতগুলো থাকে, কন্টিনিউয়াস। যাই হোক, সেগুলো আলাদা হিসাব। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা গতদিন যেখানে ছাড়ছিলাম সেখানে আমরা এইরকম একটা এক্স ওয়াই সমতলের উপর জেড একটা লম্বভাবে একটা অক্ষ বিবেচনা করেছিলাম, এবং এই স্ফেরিক্যাল সিস্টেমটার উপরে কোনো একটা বিন্দু পি এর অবস্থান নির্ণয় করার জন্য আমরা বলছিলাম যে আমাদের 3টে চলক লাগে। একটা হচ্ছে আর, যেটা নিউক্লিয়াস থেকে বা কেন্দ্র থেকে ওই বিন্দুটা দূরত্ব নির্দেশ করছে, এটা ছিল, সেটা একটা আর ছিল। একটা ছিল যে থিটা, সেটা হচ্ছে যে এক্স ওয়াই সমতলের উপরে লম্বভাবে যে অক্ষটা থাকে এই অক্ষটার সাথে কত ডিগ্রি কোণ করে অবস্থান করে সেটা থিটা নির্দেশ করে। আর একটা ছিল ফাই, ফাইটা ছিল যে এই পি বিন্দুটা বা পি বস্তুটা এক্স ওয়াই সমতলের উপর যেখানে একটা ছায়া সৃষ্টি করে এটাকে বলা হচ্ছে তার অভিলম্ব। এই ছায়াটা কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছিল ফাই। 3টে চলকের প্রয়োজন ছিল, যেহেতু 3টে চলকের প্রয়োজন তাই প্রত্যেকটা চলকের সাথে একটা করে ফাংশন জড়িত, এবং এই পি বিন্দুর অবস্থান নির্দেশক যে তরঙ্গ সমীকরণ ছিল সেটা ছিল এরকম, এটা হচ্ছে পোলার অক্ষে এরকম ছিল, এটাকে শ্রেণীর তরঙ্গ সমীকরণ বলে সেটা আমরা জানি। এবং এই তরঙ্গ সমীকরণটা যে যার ফাংশন অর্থাৎ সাই এর যে ফাংশন, এই সাইটা আবার পরস্পর সম্পর্কিত 3টা ফাংশন, একটা আর যেটাকে রেডিয়াল ফাংশন, একটা থিটা যেটাকে প্লাটিটিউড ফাংশন, একটা এফ বা ফাই যেটাকে বলা হচ্ছে এজিমুথাল ফাংশন, এই 3টা ফাংশনের উপর নির্ভর করে। তাহলে কোনো ইলেকট্রনের অবস্থান নির্দেশ করার জন্য যে তরঙ্গ ফাংশন সাই ব্যবহার করা হয়, এই তরঙ্গ ফাংশন সাইটা পরস্পর সম্পর্কিত 3টা ফাংশনের উপর নির্ভর করে, এবং এই ফাংশনগুলোকে সমাধান করলে কতগুলো সংখ্যা পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তার মধ্যে রেডিয়াল ফাংশনকে সমাধান করলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর কোয়ালিটিটিউড ফাংশনকে সমাধান করলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এবং এজিমুথাল ফাংশনটাকে সমাধান করলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পাওয়া যায়। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা সূচিত করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা সূচিত করা হয়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম দ্বারা প্রকাশ করা হয়। আজকে আমরা এই কোয়ান্টাম সংখ্যাগুলো সম্বন্ধে আমরা ডিটেইলস জানবো। এখানে আমরা একটা বিষয় মনে রাখবো, যে আমরা মনে রাখবো এটাই যে এই ফাংশনগুলো পরস্পর আন্তঃ সম্পর্কযুক্ত, তার মানে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, মানে এন এর সাথে যেমন এল এর সম্পর্ক আছে, এল এর সাথে এম এর সম্পর্ক আছে, আবার এন এর সাথে এম এরও সম্পর্ক। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা বা রেডিয়াল ফাংশন সমাধান করলে যে কোয়ান্টাম সংখ্যাটা পাওয়া যায় সেইটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। প্রধান কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে আসলে একটা ইলেকট্রন, এটা মনে করা একটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর চতুর্দিকে ইলেকট্রন আবর্তনরত অবস্থায় আছে। এখন এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে তার চতুর্দিকে আবর্তনরত অবস্থায় আছে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কত দূরে আছে সেইটা প্রকাশ করার জন্য যে চলকটা ছিল আর, সেই আরটা সম্পর্কিত যে ফাংশন সেটা হচ্ছে রেডিয়াল ফাংশন, এবং এই রেডিয়াল ফাংশনটা সমাধান করে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন পাওয়া যায়, সেই এন মূলত একটা ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে কত দূরে পাওয়া যাবে সেটা নির্দেশ করে। যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে সকল কক্ষপথে আবর্তনরত অবস্থায় থাকে সেই সকল কক্ষপথের আকার নির্দেশ করে যে কোয়ান্টাম সংখ্যা সেটাকে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন এর মানটা আবার এরকম হতে পারে, এন এর মান মনে করো যে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম স্বাভাবিক সংখ্যাগুলো হতে পারে। এবং এন এর মান যত বৃদ্ধি পায় পরমাণুর আকার তত বৃদ্ধি পায়। যেমন আমরা যদি চিন্তা করি যে এখান থেকে এইটা হচ্ছে একটা, এখানে হচ্ছে n ইজ ইকুয়াল হচ্ছে 1, তাহলে এইভাবে কিন্তু আমরা দেখাতে পারবো, এটা যদি মনে করি যে n ইজ ইকুয়াল 1, এটা হচ্ছে n ইজ ইকুয়াল 2, এটা হচ্ছে n ইজ ইকুয়াল 3, তাহলে দেখা যাচ্ছে যে n এর মান যত বাড়তেছে পরমাণুর আকার কিন্তু তত বাড়তেছে। এই জন্য বলা হয় যে n এর মান পরমাণুর আকার সম্পর্কে ধারণা দেয়। এখন n এর মান যদি 1 হয় তাহলে এদেরকে প্রকাশ করার জন্য কতগুলো রীতি আছে। 1 হলে হচ্ছে কে শেল, 2 হলে এল শেল, 3 হলে এম শেল, 4 হলে এন শেল, কে এল এম এন, এটা হচ্ছে ও
পি ইত্যাদি ক্যাপিটাল লেটার। আবার এটাকে বলা যায় কে শেল, এটা হচ্ছে এল শেল, এটা হচ্ছে এম শেল। তাহলে এখন আমরা এন তম কক্ষপথের ব্যাসার্ধের মান আর এন সমান আমরা কি লিখেছিলাম, বোর কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান লেখা যায় 0.53 অ্যাংস্ট্রম ইন্টু এন স্কোয়ার। এটা ছিল হাইড্রোজেন পরমাণুর জন্য। তাহলে এখন দেখো এন এর মান যদি 1 হয়, এন এর মান যদি 1 হয় তাহলে আর 1 সমান আমরা লিখতে পারি 0.53। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথের দূরত্ব হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, নিউক্লিয়াস থেকে দ্বিতীয় কক্ষপথের দূরত্ব হচ্ছে 2.12 অ্যাংস্ট্রম, নিউক্লিয়াস থেকে তৃতীয় কক্ষপথের দূরত্ব হচ্ছে 4.77 অ্যাংস্ট্রম। তার মানে হচ্ছে যে এই দূরত্বগুলো ছাড়া এর মাঝে কোনো দূরত্বে আর কোনো ইলেকট্রন কক্ষপথ পাওয়া যাবে না। যখন এন এর মান যখন 1 হয় তখন ব্যাসার্ধ 0.53, এন এর মান যখন 2 হয় তখন ব্যাসার্ধ হয় 2.12, যখন 3 হয় তখন হচ্ছে 4.77, যখন এন এর মান 4 হয় তখন 8.48 হয়। তার মানে হচ্ছে যে এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াস থেকে 0.53 ব্যাসার্ধ পর্যন্ত একটা শক্তি স্তর পাওয়া যাবে। আবার নিউক্লিয়াস থেকে 0.212 দূরত্বে গেলে তখন একটা শক্তি স্তর পাওয়া যাবে, কিন্তু এর মাঝে 0.53 এবং 2.1 এর মাঝে কোনো শক্তি স্তর বা কোনো ব্যাসার্ধ আর পাওয়া যাবে না। এটা কিন্তু অবশ্যই কিন্তু কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার মানগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়। তাই আমরা বলতে পারি যে আমাদের এই এন হচ্ছে একটা কোয়ান্টাম সংখ্যা। এন এর মান মূলত ইলেকট্রন যে কক্ষপথে আবর্তনত অবস্থায় থাকে তার আকার নির্দেশ করে। এক্ষেত্রে এন এর মান যত বেশি হয় সেই কক্ষপথের ব্যাসার্ধ তত বেশি হয় বা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা তত দূরে থাকে। আরো একটা মজার বিষয় হচ্ছে যে আমরা আর একটা সমীকরণ পেয়েছিলাম এরকম যে ই সমান ছিল সেটা যে -2.17 ডিভাইডেড বাই এন স্কোয়ার ইন্টু 10⁻⁻18 জুল, এরকম একটা সমীকরণ একটা ছিল। এখানে কিন্তু দেখো ই এর সাথে একটা এন এর একটা সম্পর্ক আছে। তাহলে এই শক্তি স্তরগুলোতে নির্দিষ্ট একটা করে শক্তি আছে, তার মানে শক্তিগুলোও কিন্তু হচ্ছে ডিসক্রিট বা বিচ্ছিন্ন বা কোয়ান্টায়িত। তাহলে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এন এর মান আমাকে কয়েকটা বিষয় সম্পর্কে তথ্য দিতে পারে। 1, এন এর মান পরমাণুর আকার সম্পর্কে ধারণা দিতে পারে। 2, এন এর মান নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কত দূরে আছে সে সম্পর্কে ধারণা দিতে পারে। 3, এন এর মান একটা কক্ষপথের শক্তি সম্পর্কে ধারণা দিতে পারে। বৃদ্ধির সাথে সাথে পরমাণুগুলোর আকার বৃদ্ধি পায়, এই সকল তথ্য দিতে পারে। এবং এন একটা কোয়ান্টাম সংখ্যা, এই জন্য কোয়ান্টাম সংখ্যা যে এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে, কিন্তু এন এর মান কখনোই 1.5 বা 1.7 বা 2.5 ইত্যাদি হয় না। তাহলে এইভাবে বলা যায় যে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রন আবর্তনের কক্ষপথ নির্দেশ করা হয় সেই কোয়ান্টাম সংখ্যাটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এখন আমরা দেখব সহকারী কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন যে কক্ষপথে আবর্তনরত অবস্থায় থাকে সেই কক্ষপথের আকৃতি নির্দেশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন মনে হতে পারে আকার এবং আকৃতির মধ্যে পার্থক্য কি। মনে করো যে এইটা হচ্ছে তোমার 5 মিটার একটা তার, এর আকারটা হচ্ছে 5 মিটার, আকারটা হচ্ছে 5 মিটার, কিন্তু এর আকৃতিটা বিভিন্ন রকম হতে পারে। এটা হতে পারে সরলরেখী, হতে পারে এইরকম 5 মিটার, অথবা হতে পারে এরকম, বা হতে পারে যে কোনো রকম আর কি এরকম। তাহলে আকারটা হচ্ছে এখানে 5 মিটার, কিন্তু তার আকৃতি কিন্তু ভিন্ন, কখনো সরলরেখী হচ্ছে, কখনো বক্র হচ্ছে, কখনো বৃত্তাকার হচ্ছে, কখনো ত্রিভুজাকার হচ্ছে ইত্যাদি। তো যাই হোক, তাহলে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কি নির্দেশ করে? আকৃতি নির্দেশ। কিভাবে আকৃতি নির্দেশ করে সেটা আমরা দেখব। তো আমরা দেখি এন এর সাথে এল এর কিরকম সম্পর্ক। এন এর সাথে এল এর সম্পর্কটা হচ্ছে এরকম যে এন এর মান যত হয় এল এর মান ঠিক ততটি হয়, এটা হচ্ছে প্রথম কথা। তারপর দ্বিতীয় কথাটা হচ্ছে সেই মানগুলো কি কি হয়, সেই মানগুলো হচ্ছে 0 সহ n-1 পর্যন্ত। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে এটা কোন শক্তি স্তর নির্দেশ করে? প্রথম শক্তি স্তর নির্দেশ করে, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? কে শেল দ্বারা প্রকাশ করছিলাম। আচ্ছা, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে ওই প্রথম শক্তি স্তরে এল এর কয়টা মান পাওয়া যাবে? 2টা, একটি মান পাওয়া যাবে। এখানে বলা হচ্ছে n এর মান যত, n এর মান এখানে 1, তাই এল এর মান ততটি। তার মানে এল এর মান হচ্ছে একটি, n এর মান যত এল এর মান ততটি। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে? এল এর মানও কিন্তু হবে 1। আবার n = যদি 2 হয় তাহলে এটা দ্বিতীয় শক্তি স্তর নির্দেশ করতেছে। তাহলে এল এর মান তাহলে কয়টা পাওয়া যাবে? এল এর মানও কিন্তু পাওয়া যাবে কিন্তু দুইটি। তার মানে n এর মান যত হবে এল এর মান ততটি পাওয়া যাবে। তাহলে n এর মান যদি এখন 3টি হয় তাহলে এল এর মান কয়টা পাওয়া যাবে? 3টি। এল এর মান যদি 4 হয় তাহলে এল এর কয়টা মান পাওয়া যাবে? 4টি। এল এর মান n এর মান যদি মনে করো যে 5 হয়, n এর মান 5 হলে এল এর কয়টা মান পাওয়া যাবে? 5টি পাওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে কিন্তু প্রথম কথাটা। তাহলে প্রথম কথাটা হচ্ছে যে n এর মান যত এল এর মান ততটি পাওয়া যাবে। তাহলে মানে প্রথম শক্তি স্তরে এল এর একটা মান পাওয়া যাবে, দ্বিতীয় শক্তি স্তরে এল এর 2টা মান পাওয়া যাবে, তৃতীয় শক্তি স্তরে এল এর 3টা মান পাওয়া যাবে, চতুর্থ শক্তি স্তরে এল এর 4টা মান পাওয়া যাবে, পঞ্চম শক্তি স্তরে এল এর 5টা মান পাওয়া যাবে। আচ্ছা,
এখন দ্বিতীয় কথা হচ্ছে সেই মানগুলো কি কি, এটা হচ্ছে কতটি আর এটা হচ্ছে কি কি। এখন কি কি সেই মানগুলো হচ্ছে শূন্য সহ n-1 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি যেহেতু শূন্য দিয়ে শুরু করতে হয় তাহলে শূন্য লিখলাম, একটা যেহেতু মান পাওয়া যায় সেই মানটাই হচ্ছে শূন্য, তাহলে এখানে আর কোনো মান পাওয়া যাবে না। এখন n এর মান যদি 2 হয় তাহলে l এর দুইটা মান পাওয়া যায় এবং শুরু করতে হয় শূন্য দিয়ে, শূন্য একটা হবে আর একটা 1 হবে, কারণ 1 কিন্তু দেখো 2-1 করে কিন্তু 1 কে কিন্তু লেখা যায়। শূন্য সহ n-1 পর্যন্ত n এর মান যত হবে তার উপর নির্ভর করবে এল এর মান। আচ্ছা, একইভাবে এন এর মান যদি 3 হয় তাহলে এল এর 3টা মান পাওয়া যাবে। মানগুলো কি কি হবে? 0 হবে, 1 হবে, 2 হবে। দুইটাকে কিভাবে লেখা যায়? 3-1 করে কিন্তু লেখা যায়, 0, 1, 2। আচ্ছা, তাহলে যদি 4 হয় 4টা মান পাওয়া যাবে। সেই মানগুলো কি কি? একটা হচ্ছে 0, 1, 2, 3। 4 কি পাওয়া কি যাবে? 4 কিন্তু পাওয়া যাবে না। আমাদের মূলত লিখতে হয় 0 থেকে শুরু করতে হয় এবং n-1 পর্যন্ত যতগুলো মান আছে সবগুলো মানকে লিখতে হয়। তাহলে আমরা যদি 3 পর্যন্ত যাই তাহলে কিন্তু আমাদের 4-1 কিন্তু হয়ে যাচ্ছে। এখন এখানে একটা মনে রাখতে হবে, আমরা বলছিলাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যার আকৃতি নির্দেশ করে। এখন কোন মান হলে কি রকম আকৃতি হয় সেটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এরকম, যদি এল এর মান যদি 0 হয় তাহলে এর আকৃতি হয় স্ফেরিক্যাল। এল এর মান যদি 1 হয় তাহলে এর আকৃতি হয় ডাম্বেলের মতো, যেমন এটা একটা ডাম্বেল। এল এর মান যদি 2 হয় তাহলে হবে একটা ডবল ডাম্বেল, এরকম ডবল ডাম্বেল। এল এর মান যদি 3 হয় তাহলে পাওয়া যায় 3টা ডাম্বেল। এখন এল এর মান যদি 0 হয় তাহলে তার আকৃতি হয় এরকম, এল এর মান তারপর হচ্ছে আকৃতি, এই আকৃতিকে প্রকাশ করা যায় আবার। তো এল এর মান যখন 0 হয় তখন আকৃতিটা হয় এরকম স্ফেরিক্যাল বা বর্তুলাকার ফুটবলের মতো, তখন এই আকৃতিকে বলা হচ্ছে এস। যখন এল এর মান যখন 1 হয় তখন হয় ডাম্বেল আকার, তখন এই অবস্থাটাকে বলা হচ্ছে পি, সব কিন্তু স্মল লেটার এগুলো। এল এর মান যখন 2 হয় তখন ডবল ডাম্বেলের মতো হয়, তখন এটাকে বলা হচ্ছে ডি। এল এর মান যখন 3 হয় তখন অনেকটা জটিল আকৃতির, তার মধ্যে সহজ করে যদি একটু বলি সেটা হচ্ছে 3টে ডাম্বেলের মতো দেখা যায়, অনেক সময় 4টা ডাম্বেলও মনে হতে পারে, এটাকে বলা হচ্ছে তখন এফ। তাহলে আমরা একটা বিষয় আর দেখলাম। এল এর মান যখন 4 5 6 হবে তখন? হ্যাঁ হবে, কেন হবে না? এল এর মান যখন 4 হবে তখন আশা করা যায় 4টা ডাম্বেল পাওয়া যাবে, ঠিক আছে, এবং তখন এটাকে বলা হবে জি। এল এর মান যদি 5 পাওয়া যায় তখন হবে এইচ, ঠিক আছে। তাহলে এন এর সাথে এল এর একটা সম্পর্ক আছে। এই ক্ষেত্রে এন এর মান যত এল এর মান ততটি, এবং সে মানগুলো 0 থেকে n-1 পর্যন্ত লিখতে হয়। এখন এল এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন আকৃতির শক্তি স্তর পাওয়া যায়। এই শক্তি স্তরগুলোকে বলা হচ্ছে উপশক্তি স্তর। তাহলে এই এন দ্বারা বোঝা যায় শক্তি স্তর, এন দ্বারা বোঝানো হয় শক্তি স্তর, আর এল দ্বারা বোঝানো হয় উপশক্তি। এন দ্বারা শক্তি স্তরগুলোকে বৃত্তাকার কক্ষপথের মতো বিবেচনা করা হতো, আর এল দ্বারা উপশক্তি স্তরগুলোর আকৃতি নির্দেশ করা হয় এবং এগুলো বিভিন্ন রকম হতে পারে। তাহলে এল ইজ ইকুয়াল 0 পাইলে প্রাপ্ত উপশক্তি স্তর নাম হচ্ছে এস। তাহলে এস এগুলো কি? এস পি ডি এফ এগুলো হচ্ছে উপশক্তি স্তর। তার মানে আমরা একটা কথা বলতে পারি, প্রত্যেকটা প্রধান শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত হচ্ছে। এই সকল উপশক্তি স্তরকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। একে এল দ্বারা সূচিত করা হয়। এল এর মানটা নির্ভর করে এন এর মান কিরকম তার উপর। উল্লেখ্য যে এই এসপিডিএফ এই বর্ণগুলো বর্ণালিমিতিক কতগুলো পদ থেকে আসছে। এস দ্বারা সাধারণত শার্প, এসআরপি শার্পকে বোঝানো হয়। পি দ্বারা সাধারণত প্রিন্সিপালকে বোঝানো হয়। ডি দ্বারা সাধারণত ডিফিউজকে বোঝানো হয়। এফ দ্বারা সাধারণত ফান্ডামেন্টালকে বোঝানো হয়, ফান্ডামেন্টাল। এভাবে জি এস ইত্যাদি দ্বারা এগুলো প্রকাশ করা হয়। এখন আমরা দেখবো চুম্বকীয় কোয়ান্টাম। এখন আমরা জানি যে ইলেকট্রন একটা চার্জযুক্ত কণা, একটা চার্জযুক্ত কণা যদি গতিশীল থাকে তাহলে আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক এবং এটাই হয়। ইলেকট্রনের গতিশীলতার কারণে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে উপশক্তি স্তরগুলো নির্দিষ্ট কতগুলো দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন লাভ করে। এই সকল দিক বিন্যাস বা ওরিয়েন্টেশনকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যাটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে ইলেকট্রন আবর্তনের কক্ষপথ আকার নির্দেশ করে যে কোয়ান্টাম সংখ্যা সেটাকে বলা হচ্ছে এন। তারপরে আকৃতি নির্দেশ করে যে কোয়ান্টাম সংখ্যা সেটাকে বলা হচ্ছে এল, এবং এই কক্ষপথগুলো নির্দিষ্ট দিকে যখন সজ্জিত থাকে এই সজ্জাটা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে এম বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাথে এল এর কি সম্পর্ক সেইটা একটু দেখতে চাই, এল এর সাথে এম এর কি সম্পর্ক সেইটা দেখতে চাই। সেটা হচ্ছে এরকম,
এল এর প্রত্যেকটা মানের জন্য এম এর 12 প্লাস 1 সংখ্যক মান থাকবে। তাহলে এল এর মান যখন 0 হবে তখন এম এর কয়টা মান থাকবে? এল এর মান যখন 0 হবে তখন এম এর কয়টা মান থাকবে? এই যে 12 প্লাস 1 এখানে যদি বসিয়ে দেই একটি হবে, তাই না? 2 ইনটু 0 প্লাস হচ্ছে 1 মানে হচ্ছে কি একটি থাকবে। আর 2 একে 2 আর একে 3, তিনটি থাকতেছে। তাহলে এল এর মান যখন 2 হচ্ছে তখন এম এর কয়টা মান থাকবে? 5টি। 5টি মান থাকবে। 2 ইনটু 2 প্লাস 1 মানে হচ্ছে 5টি। তারপর বলা যায় এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মান হওয়ার কথা 7টা। এল এর মান যখন তোমার মনে করো যে 4 হয় তখন এল এর মান কত হওয়া উচিত? 4 দুগুণে 8 আর একে 9টা। এল এর মান যখন মনে করো যে 5 হবে তখন কত উচিত? 5 দুগুণে 10 আর একে 11টা। এরকম, বা 3 5 7 9 11 ইত্যাদি এগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে সব। 2 2 করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, 2 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এগুলো কিন্তু আসলে একটা কোয়ান্টাম সংখ্যা। এগুলো যেমন কোয়ান্টাম সংখ্যা, নির্দিষ্ট মান আছে, কারণ 4 এবং 5 এর মধ্যে আর এল এর আর কোনো মান নাই। 4.5 তুমি পাবা না, বা 4.5 পাবা না, 3.5 পাবা না, 2.5 পাবা না, বা 1.25 এরকম পাবা না। হয় 1 পাবা না, হয় 2 পাবা না, হয় 3 পাবা। এই জন্য এগুলোকে কিন্তু কোয়ান্টাম সংখ্যা বলা হচ্ছে। তো যাই হোক, এই এল কোয়ান্টাম সংখ্যাটা ইলেকট্রন কক্ষপথের আকৃতি নির্দেশ করে, তাই একে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর এই ইলেকট্রন কক্ষপথের আকৃতিগুলো আবার নির্দিষ্ট কতগুলো দিক বরাবর বিন্যাসিত থাকে। এই নির্দিষ্ট দিক বরাবর বিন্যাসিত থাকাটাকে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয় কথা হচ্ছে সেই মানগুলো আবার কি কি হয়? শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত হয়। তার মানে এল এর মান যখন 0 হয় তখন এম এর একটা মান পাওয়া যাবে। সেই মানটা কি করতে হবে? বাধ্যতামূলক শূন্য দিয়ে তো শুরু করতেই হবে। তাহলে এল এর মানটা বাধ্যতামূলকভাবে শূন্য হচ্ছে। এল এর মান যখন 0 তখন এম এর মান পাওয়া যাচ্ছে একটা, সেই মানটা হচ্ছে শূন্য। আচ্ছা, এল এর মান যখন 1 হচ্ছে তখন এম এর মান পাওয়া যাচ্ছে 3টা। এম এর মান যদি 3টা হয় তাহলে সেই মান 3টা কি হবে? শূন্য দিয়ে শুরু করতে হবে আর প্লাস মাইনাস এল পর্যন্ত। তাহলে এল এর মান তো 1, তাহলে শূন্যর পরেই তো 1, তাহলে প্লাস মাইনাস 1, অর্থাৎ এইভাবে লেখা যায় শূন্য একটা প্লাস একটা মাইনাস একটা, এরকম 3টা মান, 1 2 3, 3টা মান পাওয়া যায়। এখন এল এর মান যখন 2 হচ্ছে তখন এম এর 5টা মান পাওয়া যায়। সেই মানগুলো কি কি হবে? এম তো হবেই, এম এর মান তো শূন্য দিয়ে তো শুরু করতেই হবে, তাহলে শূন্য হবে একটা, প্লাস মাইনাস 1 হবে একটা, প্লাস মাইনাস 2 হবে একটা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্লাস মাইনাস এল পর্যন্ত, যেহেতু এল এর মান 2 তাই 2 পর্যন্ত যেতে হবে। আবার এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মান হয় 7টা। এল এর মান যেহেতু 3 তাহলে প্লাস মাইনাস 3 পর্যন্ত আমাদেরকে যেতে হবে। শূন্য দিয়ে শুরু করতে হবে, প্লাস মাইনাস 3 পর্যন্ত যেতে হবে। এখন শূন্য থেকে যদি আমি প্লাস মাইনাস 3 পর্যন্ত যাই তাহলে আমার মাঝখানে যে সংখ্যাগুলো পড়তেছে সেগুলো হচ্ছে প্লাস মাইনাস 1 পড়তেছে, প্লাস মাইনাস 2 পড়তেছে। তাহলে এই জন্য এল এর মান যখন 3 হচ্ছে তখন এম এর 7টা মান পাওয়া যাচ্ছে। মানগুলো হচ্ছে শূন্য হচ্ছে, প্লাস 1 হচ্ছে, প্লাস 2 হচ্ছে, প্লাস 3 হচ্ছে, একইভাবে মাইনাস 1 হচ্ছে, মাইনাস 2 হচ্ছে, মাইনাস 3 হচ্ছে। মোট 1 2 3 4 5 6 7, এইভাবে কিন্তু 7টা মান পাওয়া যাচ্ছে। তাহলে এল এর প্রত্যেকটা মানের সাথে এম এর মানের কিন্তু সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা কি রকম? এল এর প্রত্যেকটা মানের জন্য এম এর 12 প্লাস 1 সংখ্যক মান পাওয়া যায়, এবং এল এর যে এই এম এর যে মানগুলো পাওয়া যায় এই মানগুলো কিরকম হয় সেটা হচ্ছে শূন্য সহ প্লাস মাইনাস এল পর্যন্ত হয়। এইটা কিরকম ভাবে হচ্ছে সেটা আমি একটা চিত্রের সাহায্যে একটু দেখাতে চাচ্ছি। মনে করা যাক যে এইটা হচ্ছে একটা 2s অরবিটাল। 2s 2s মানে কি বোঝায়? 2s মানে বোঝায় যে এল এর মান হচ্ছে 0, তবে এন এর মান কিন্তু হচ্ছে 2। এন এর মান 2, এল এর মান 0, তখন এটার নাম হচ্ছে 2s। এখন আর একটা শক্তি স্তর মনে করা যাক, এটা একটা শক্তি স্তর, এটা হচ্ছে 2p। তাহলে এটার ক্ষেত্রে কি বোঝাচ্ছে? এটার ক্ষেত্রে এন এর মান হচ্ছে 2, এল এর মান হচ্ছে 1, কারণ 1 না হলে p হয় না, ঠিক আছে? তাহলে এটাকে বলা হচ্ছে 2p। এখন এমএফ ম্যাগনেটিক ফিল্ড মনে করা যায় এখানে যখন অফ থাকে তখন এরকম, কিন্তু যখন এই উপশক্তি স্তরগুলোকে, মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু আবার উপশক্তি স্তর নির্দেশ করতেছে, এগুলো হচ্ছে উপশক্তি স্তর, উপশক্তি স্তর। এখন যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে যখন এই উপশক্তি স্তরগুলোকে নেওয়া হবে তখন এস অরবিটাল দেখো যেরকম থাকার সেরকমই থাকে, মানে এস অরবিটাল কিন্তু বিভক্ত হয় না। এক্ষেত্রে এটা হচ্ছে তোমার 2s, এটা হচ্ছে 2s, এক্ষেত্রে এল এর মান হচ্ছে অবশ্যই 0 এবং এন এর মান হচ্ছে 2। কিন্তু যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা অন করে দেই, মানে যখন চুম্বক ক্ষেত্রের উপস্থিতি যখন আমরা নেই তখন দেখা যায় যে এস অরবিটালটা ভাগ হচ্ছে না ঠিকই, কিন্তু এই যে 2p উপশক্তি স্তরটা এটা কিন্তু আবার 3টা ভাগে ভাগ হয়ে যায়। কেন ভাগে ভাগ হয়ে যায়? কথা এরকম ছিল যে এম এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে যে এম ইকুয়াল হচ্ছে 2l প্লাস হচ্ছে 1। এখন এল এর মান যখন 0 হয় তখন এম এর মান হয় একটা এবং সেটা হচ্ছে 0, কিন্তু এল এর মান যখন 1 হয় তখন এম এর মান হয় তোমার 2 একে 2 একে 3, 3টা হয়,
এবং সেগুলো হচ্ছে 0 হয়, +1 হয়, +-1 হয়। আচ্ছা, এই জন্য দেখা যাচ্ছে যখন চুম্বক ক্ষেত্রে উপস্থিত থাকে না তখন উপশক্ত স্তরগুলো ভাগ হয় না, কিন্তু যখন কোনো চুম্বক ক্ষেত্র যখন অন করা হয় বা এই উপশক্তি স্তরগুলোকে যখন চুম্বক ক্ষেত্রে যখন রাখা হয় তখন দেখা যায় উপশক্তিগুলো 3টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটাকে মনে করা যায় যে 2px, এটা মনে করা 2py, এটা মনে করা 2pz। 2px এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 1, বাট m এর মান হচ্ছে -1। একইভাবে z এর ক্ষেত্রে যেটা হচ্ছে n এর মান হচ্ছে 2, l এর মান হচ্ছে 1, কিন্তু m এর মান হচ্ছে 0। y এর ক্ষেত্রে যেটা হচ্ছে n = 2 হচ্ছে, l = 1 হচ্ছে, কিন্তু m +1 হচ্ছে। তাহলে যেটা হচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে s এবং p উপশক্তি স্তরগুলো কোনো বিভক্ত হয় না, কিন্তু যখনই একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন এই উপশক্তি স্তরগুলোকে যখন রাখা হয় তখন দেখা যায় এস উপশক্তি স্তরটা কোনো ভাগ হয় না, ঠিক আছে, কিন্তু পি উপশক্তি স্তর কিন্তু 3টা ভাগে ভাগ হয়। সেটার প্রমাণ মেলে আবার কিভাবে, তার একটা ঘটনা আছে এরকম। যেমন মনে করো ইলেকট্রন যদি মনে করো যে দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি মনে করো মানে 2s থেকে যদি 2p তে যদি যায়, তাহলে এখানে কিন্তু একটা কিন্তু শোষণ বর্ণালী রেখা পাওয়া যায়। কিন্তু যখনই চুম্বক ক্ষেত্র রাখা হয় তখন দেখা যায় শোষণ বর্ণালীতে 3টা দাগ পাওয়া যায়। তার মধ্যে একটা হয় এরকম, 2s থেকে যখন 2px এ যায় তখন একটা দাগ হয়, তারপর যখন 2x থেকে s থেকে যখন 2pz এ যখন যায় তখন একটা দাগ হয়, এবং 2s থেকে যখন 2py এ যখন যায় তখন একটা দাগ পাওয়া যায়। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে চুম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে একটা দাগ পাওয়া যায় বা একটা বর্ণালী রেখা পাওয়া যায়, কিন্তু চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে সেখানে বর্ণালী রেখা পাওয়া যায় 3টা। এজন্য মনে করা হয় যে যখনই এই উপশক্তি স্তরগুলোকে কোনো চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তখন এই উপশক্তি স্তরগুলো পুনরায় আবার বিভক্ত হয়। তাই এই 2px 2py এগুলোকে বলা হচ্ছে উপশক্তি স্তর, এবং প্রত্যেকটা পি উপশক্তি যখন 3টা ভাগে ভাগ হলো, তাহলে একইভাবে তাহলে আমরা বলতে পারি যে এল এর মান যখন 2 হতো তখন এম এর আমরা 5টা মান পেতাম, এবং সেই মানগুলো আমাদের এরকম হতো যে 0 হতো, +-1 হতো, +-2 হতো, এবং এল এর মান যখন 2 হয় তখন আমরা ওইটাকে বলি ডি উপশক্তি স্তর। তাহলে ডি উপশক্তি স্তর আবার কি হতো, 5টা ভাগে কিন্তু ভাগ হয়ে যেত। তার মধ্যে একটা হতে পারতো এরকম dxy, একটা হতে পারতো dyz, একটা হতে পারতো dz², একটা হতে পারতো dzx, বা একটা হতে পারতো dx²y², এরকম। তাহলে এইটা হচ্ছে উপশক্তি স্তর, এটা হচ্ছে উপশক্তি স্তর, আর এইটাকে বলা হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল তা এগুলোকে আমরা উপশক্তি স্তর বারবার না বলে আমরা এটাকে অরবিটাল নামে এগুলো পরিচিত করবো। তাহলে এম এর মান দ্বারা কি নির্দেশ করতেছে এখন, তাহলে এম এর মান দ্বারা কিন্তু অরবিটাল নির্দেশিত হচ্ছে, এম এর মান দ্বারা অরবিটাল নির্দেশ হচ্ছে। তার মানে হচ্ছে যে পি হচ্ছে উপশক্তি স্তর, স্মল পি হচ্ছে উপশক্তি স্তর, কিন্তু px, py, pz এগুলো হচ্ছে কিন্তু পি অরবিটাল। তাহলে উপশক্তি স্তরের সাথে অরবিটালের কি সম্পর্ক সেটা কি বোঝা গেল? যেমনটা দেখো, মনে করা যাক এটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলাম আমি এই দিক বরাবর। তো চুম্বক ক্ষেত্র যদি এই দিক বরাবর যদি প্রয়োগ করি তাহলে এই যে উপশক্তি স্তরগুলো যে আছে, উপশক্তি স্তরগুলো এই চুম্বক ক্ষেত্রে এলোমেলো ভাবে থাকতে পারবে না। সেটা কিভাবে থাকবে, সেটা এই সূত্রটা বা এই নিয়মটা ফলো করবে, সেটা হচ্ছে cos phi হচ্ছে m/√l × l+1। যেমনটা দেখো, যখন l এর মান যখন 1 তখন m এর 3টা মান পাওয়া যায়, একটা হচ্ছে 0, একটা হচ্ছে -1, একটা হচ্ছে +1। বেশ ভালো কথা। এখন m যদি 0 হয় তাহলে এখানে মানটা বসা দিলে কত পাওয়া যাচ্ছে, ফাই এর মানটা, cos phi হচ্ছে m এর মান হচ্ছে 0 আর এল এর মান কিন্তু হচ্ছে 1, কারণ এল এর মান 1 না হলে কিন্তু আমরা এই মানগুলো পাচ্ছি না। এখানে আমরা যেভাবে লিখছি তাতে এল এর মান যখন 1 তখন এম এর 3টা মান পাচ্ছি, একটা 0, একটা -1, একটা +1। তো এম এর মান যখন 0 তখন cos phi এর এই ফাই এর মানটা কত সেটা আমরা দেখতে চাচ্ছি। ফাই এর মানটা হচ্ছে এরকম 1 + হচ্ছে 1 + হচ্ছে 1, মানে 1 × 1 + 1, তার মানে হচ্ছে যে পুরোটা হচ্ছে 0। তো cos phi যদি 0 হয় তাহলে ফাই সমান কত হচ্ছে, cos ইনভার্স 90 ডিগ্রি। 0 বা ফাই এর মানটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে এই যে চুম্বক ক্ষেত্র যে আমরা প্রয়োগ করছি বি নট, এর সাথে 90 ডিগ্রি কোণে কিন্তু এইটা কিন্তু অবস্থান করতেছে। তার মানে এই অবস্থার এই মানটা হচ্ছে m = হচ্ছে 0। আবার একইভাবে যদি আমরা
এম এর মান যদি আমরা যদি +1 যদি বসিয়ে দেই তাহলে দেখবো যে ফাই এর মান পাওয়া যাবে 45 ডিগ্রি। তার মানে হচ্ছে যে এই মানটা হচ্ছে আমাদের এম ইকুয়াল যখন +1 হয় তখন এই মানটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এম এর মান যখন আমরা -1 বসিয়ে দেই তখন ফাই এর যে মানটা পাবো সেটা হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি যদি আমরা লিখি তাহলে এভাবে লেখা যাবে 90 প্লাস হচ্ছে 45 সমান হচ্ছে 105। তার মানে এই পর্যন্ত হচ্ছে 90 তার সাথে আরো 45 তার টোটালটা হচ্ছে আর কি এই টোটালটাই হচ্ছে আর কি 135। তার মানে এখানে অবস্থান করতেছে এম এর মানটা। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে যখন একটা উপশক্তি স্তরকে কোনো চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তখন ওই উপশক্তি স্তরগুলো 12+1 সংখ্যক ভাগে ভাগ হয়ে যায়, এবং ভাগ যে হইলো এই উপশক্তি স্তরগুলো, এগুলো হচ্ছে উপশক্তি স্তর, আর এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এই প্রত্যেকটা উপশক্তি স্তর যে কতগুলো উপশক্তি স্তর ভাগ হলো, ভাগ হওয়ার পর এরা আবার ইচ্ছে মতো থাকতে পারে না, এদেরকে থাকার জন্য আবার একটা কৌণিক দিক আছে, সেটা হচ্ছে cos phi ইকুয়াল হচ্ছে m/√l ইন্টু l+1। এইভাবে যে অবস্থান করতেছে তখন এইগুলোকে মূলত বলা হচ্ছে অরবিটাল, অর্থাৎ এম এর মান দ্বারা যেটা নির্দেশ করে সেটা হচ্ছে অরবিটাল। এটা একটা বিষয়। এখন মূল যে কথাটাতে আসি, যে কথাটা প্রথমে বলছিলাম যে যেহেতু ইলেকট্রন আবর্তনের ফলে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, ফলে হয় কি ইলেকট্রনগুলো যে উপশক্তি স্তরে থাকে সেই উপশক্তি স্তরগুলো অটোমেটিক্যালি ভেঙে কতগুলো উপশক্তি স্তরে ভাগ হয়ে যায়। যে উপশক্তি স্তরগুলো এলোমেলো ভাবে না থেকে কতগুলো নির্দিষ্ট দিক বরাবর সজ্জিত থাকে, এই নির্দিষ্ট দিক বরাবর সজ্জিত থাকে যখন, তখন তাদেরকে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়, এই কোয়ান্টাম সংখ্যাগুলোকে বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাথে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর সম্পর্ক হচ্ছে এই যে এল এর প্রত্যেকটা মানের জন্য এম এর 12+1 সংখ্যক মান পাওয়া যাবে, এবং সেই মানগুলো 0 থেকে +-l পর্যন্ত হয়। এখন আমি যদি এই যে তিনটা কোয়ান্টাম সংখ্যা যে পড়লাম, এই তিনটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে এখন আমি একটা সম্পর্ক স্থাপন করতে চাই এক নজরে, ঠিক আছে? এক নজরে যদি সম্পর্কটা যদি আমি একটু দেখাতে চাই তাহলে কি দেখাবো, সেটা হচ্ছে এরকম। আমার এখানে হচ্ছে এন, এখানে হচ্ছে এল, এখানে হচ্ছে এম। তাহলে এন আমার কি নির্দেশ করে? আকার নির্দেশ করে। কার আকার? ইলেকট্রন যে কক্ষপথে চলে সেই কক্ষপথের আকার নির্দেশ করে। এল কি নির্দেশ করে? আকৃতি নির্দেশ করে। এম কি নির্দেশ করে? ওই উপশক্তি স্তরগুলো কোন দিকে আছে, মানে দিক বিন্যাস নির্দেশ করে। দিক বিন্যাস কার? দিক বিন্যাস এই যে উপশক্তি স্তরগুলোর দিক বিন্যাস, উপশক্তি স্তরগুলো কোন দিকে করে আছে সেই দিক বিন্যাস নির্দেশ করে বা ওরিয়েন্টেশন নির্দেশ করে। আচ্ছা, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এন এর মান বিভিন্ন কক্ষপথ নির্দেশ করে। কক্ষপথ বা আমরা বলতে পারি শক্তি স্তর নির্দেশ করে। শক্তি স্তর নির্দেশ করে। এল এর মান উপশক্তি স্তর নির্দেশ করে। এল এর মান উপশক্তি স্তর নির্দেশ করে। আচ্ছা, আর এম এর মান কি করে? এম এর মান আবার উপশক্তি স্তর উপশক্তি স্তর নির্দেশ করে, অরবিটাল বা সোজাসুজি আমরা বলতে পারি, ঠিক বলছো, আমরা এটাকে আমরা অরবিটাল নির্দেশ করে এটা বলতে পারি। এখন একে প্রকাশ করা যায় কিভাবে? প্রকাশ করা যায় একে কে, এল, এম ইত্যাদি দ্বারা প্রকাশ করা যায়। একে কিভাবে প্রকাশ করা হয়? একে প্রকাশ করা হয় এস, পি, ডি, এফ স্মল লেটার সহ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। একে কিভাবে প্রকাশ করা যায়? একে এস কে প্রকাশ করার কোনো উপায় নাই, এস এসই থাকে, কিন্তু একে প্রকাশ করা যায় পি এক্স, পি ওয়াই, পি জেড অথবা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি আছে। আচ্ছা, কখন কি হয়? যখন এন এর মান 1 হয়, 2 হয়, 3 হয় তখন কে শেল, এল শেল, এম শেল হয়। যখন এল এর মান 0 হয় তখন এস, যখন এল এর মান 1 হয় তখন পি, যখন এল এর মান 2 হয় তখন ডি, যখন এল এর মান 3 হয় তখন এফ নির্দেশ করে। ভালো কথা। যখন এম এর মান 0 হয় তখন এস নির্দেশ করে। হ্যাঁ, আর এইটাকে বলতে গেলে দুইটা কোয়ান্টাম সংখ্যাকে একত্রে নিয়ে বলতে হবে একটা শর্ত আরোপ করে, সেটা হচ্ছে যে এল এর মান বাধ্যতামূলকভাবে 1 হতে হবে, এবং এই অবস্থায় যদি এম এর মানটা 0 হয় তাহলে জেড অরবিটাল পি জেড, এই অবস্থায় এম এর মানটা যদি -1 হয় তাহলে এক্স অরবিটাল পি এক্স, এই অবস্থায় এম এর মানটা যদি +1 হয় তাহলে পি ওয়াই অরবিটাল নির্দেশ করবে। শর্ত দিয়ে কিন্তু। কেন শর্ত দেওয়া হলো? কারণটা হচ্ছে এরকম যে এল এর মান 2 হলেও কিন্তু আবার এম এর মান কিন্তু এরকম পাওয়া যাবে। কিরকম পাওয়া যাবে? 0 পাওয়া যাবে, +1 পাওয়া যাবে, -1 পাওয়া যাবে। এল এর মান 2 হলেও কিন্তু এম এর এগুলো মান পাওয়া যাবে। তার সাথে আরো কি পাওয়া যাবে? +2 পাওয়া যাবে এবং -2 পাওয়া যাবে।
কিন্তু এল এর মান যখনই 2 হবে তখন সেটা আর পি থাকবে না, তখন সেটা কিসে পরিণত, তখন সেটা ডিতে পরিণত হবে, তখন এটা ডিতে পরিণত হবে। তার মানে একটা ডি উপশক্তি স্তর আসে এখানে 5টা ভাগে ভাগ হচ্ছে, একটা পি উপশক্তি স্তর এখানে 3টা ভাগে ভাগ হচ্ছে। একটা শক্তি স্তর কয়টা ভাগে ভাগ হবে সেটা এখানে আবার একটা সম্পর্কের সাহায্যে নির্দেশ করতেছে যে এন এর মান যত হবে, যতটি এল এর মান হবে ততটি। আজকে আমরা আর একটা কোয়ান্টাম সংখ্যা দিই, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। যে ইলেকট্রনগুলো যখন আবর্তনত অবস্থায় থাকে, হ্যাঁ, একটা ইলেকট্রন যখন মনে করো যে এই পথে যখন আবর্তনত অবস্থায় যখন থাকে, পাশাপাশি ইলেকট্রনটা কি করে, তখন নিজের অক্ষের উপরেও আবার আবর্তনত অবস্থায় থাকে, এইভাবে এইভাবে আবর্তনত অবস্থায় থাকে। তাহলে এই যে ইলেকট্রনগুলো যখন নিজের কক্ষের উপর যখন আবর্তনত অবস্থায় থাকে, তখন এটা ঘড়ির কাঁটার দিকে আছে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে আছে সেটা নির্দেশ করার জন্য আর একটা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয়। এইরকম একটা ইলেকট্রনের নিজস্ব স্পিন গতি প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয় সেইটাকে বলা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, একে এমএস বা এস দ্বারা প্রকাশ করা হয়। পৃথিবী যেভাবে আবর্তনত অবস্থায় থাকে নিজ অক্ষের উপর, যার ফলে আমরা আহ্নিক গতি পাই, যার ফলে দিনরাত সৃষ্টি হয়, একইভাবে ইলেকট্রনও তার নিজের অক্ষের উপর আবর্তনত অবস্থায় থাকে। তো এই যে ইলেকট্রনটা যে তার নিজের অক্ষের উপর আবর্তনত অবস্থায় আছে, এই আবর্তন হওয়াটা দুই ভাবে হতে পারে। এখানে ছবিটা যেভাবে দেওয়া হয়েছে তাতে ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার দিকে যদি আবর্তনত অবস্থায় থাকে তাহলে হচ্ছে -12 এবং একে ডাউন স্পিন করে লেখা হয়, নিচের দিকে তীর চিহ্ন দিয়ে লেখা হয়। আর ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে যদি আবর্তনত অবস্থায় থাকে তাহলে একে +12 দ্বারা প্রকাশ করা হয় এবং একে আপ স্পিন বা উপর দিকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তা এই হচ্ছে মোটামুটি এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো স্পিন কোয়ান্টাম সংখ্যার সম্বন্ধে আরো কিছু কথা ছিল। এখানে দুজন বিজ্ঞানী জড়িত আছেন, উলেনবেগ এবং গাউডি স্মিথ। এরা সর্বপ্রথম বর্ণালী পরীক্ষা করে দেখছে যে প্রত্যেকটা, মনে করা যায় এটা হচ্ছে একটা পি উপশক্তি স্তর, এইটা 3টা ভাগে ভাগ হয় চুম্বক ক্ষেত্রের উপস্থিতিতে, হয় এটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে পি ওয়াই, এটা হচ্ছে পি জেড। এই রেখাটা আবার 2টা ভাগে আবার ভাগ হয়, একটা হচ্ছে +12, একটা হচ্ছে -12। পি ওয়াইটা আবার 2টা ভাগে ভাগ হয়, এটাকে হচ্ছে +12, একটা হচ্ছে -12। তাহলে মূল কথাটা যেটা বলার জন্য কথাটা বলা সেটা হচ্ছে এটা ছিল একটা শক্তি স্তর বা উপশক্তি স্তর বলা, এটা হচ্ছে পি উপশক্তি স্তর। উপশক্তি স্তর 3টা ভাগে ভাগ হলো, এগুলোকে বলা হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর। প্রত্যেকটা অরবিটাল দেখো আবার প্রত্যেকটা আবার 2টা করে ভাগে আবার ভাগ হচ্ছে। এই যে প্রত্যেকটা অরবিটাল যে 2টা ভাগে ভাগ হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, ঠিক আছে? তো ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে -12 আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি হয় তাহলে হচ্ছে +12, এভাবে প্রকাশ করা যায়। কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা তাহলে এভাবে দিতে পারি, যে সকল সংখ্যা দ্বারা কোনো পরমাণুর নিউক্লিয়াসের ত্রিমাত্রিক অঞ্চলে মানে চতুর্দিকে ইলেকট্রন কক্ষপথের আকার, আকৃতি এবং দিক স্থিতি ও ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করা হয়, সেই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার একটা চার্ট আমরা পূরণ করব।